যে আমি বুঝি খারাপ মা। আমি পারছি না, আমাকে দিয়ে হবে না। বা সে যখন নিজে মা হচ্ছে, তার লাইফে একটা বড় ট্রানজিশন হচ্ছে। তো সেটা স্বাভাবিকভাবে অনেক সময় ইমোশনালি ওভারওয়েলমিং হয়ে যেতে পারে। ইভেন এমনও দেখা যায় যে তাকে মনে হতে থাকে যে আমি বাচ্চাকে হার্ম করার একটা টেনডেন্সি বা চিন্তা আসতে পারে বা ইভেন নিজেরও পারতেছি না, আর হচ্ছে না, আমি মরে যাই। ওভারঅল মিডিয়াতে পারফেক্ট মম হওয়ার যে এক্সপেকটেশন কাজ করে, সেটার কারণে কি পোস্টপার্টাম ডিপ্রেশনের সংখ্যা আজকাল বাড়ছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে তো আসলে ইট নেভার শোজ বিহাইন্ড দ্য সিনস। হ্যাঁ, আমরা তো জাস্ট একটা পিকচার পারফেক্ট সবকিছু দেখি। হ্যাঁ, হরমোনের একটা বড় ইমপ্যাক্ট আছে। যেমন প্রেগন্যান্সির সময় এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটাই নরমাল, মানে নরমাল লেভেলের থেকে প্রায় ১০-১২ গুণ বেড়ে যেতে পারে। হাসব্যান্ডই সবচাইতে বড় সাপোর্ট সিস্টেম একজন নারীর জন্য। হাসব্যান্ডের রোল কি হতে পারে? তিনি কিভাবে এই সময়টাতে একজন নারীকে হোলিস্টিক ওয়েতে হেল্প করতে পারেন? মানে ওয়াইফকে এই প্রশ্নটা করা যে, "তুমি কি ঠিক আছো? তোমার কি ধরনের হেল্প দরকার?" যে হাউসহোল্ড কাজে একটু হেল্প করা। অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ নিজে সোসাইটিতে ভয়। ওষুধের রোল আছে নাকি আমরা কাউন্সেলিং করেই ঠিক করে দিতে পারবো? অ্যান্টি ডিপ্রেসেন্টস লাগে। অ্যান্টি ডিপ্রেসেন্টস নিয়ে যেটা আমাদের মানে সচরাচর একটা বড় ভয় থেকে থাকে যে, আমার খুবই ঘুম হবে, আমি আর কিছুই করতে পারব না, আমি যে সারাক্ষণ বিছানাতে পড়ে থাকবো, এরকম না। পোস্টপার্টাম ডিপ্রেশন একদম ট্রিটেবল একটা কন্ডিশন। আমরা যদি আর্লি তাকে আইডেন্টিফাই, সবচেয়ে বড় কথা, যত আর্লি আইডেন্টিফাই করা যাবে, তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যাবে, তত তাড়াতাড়ি সে সুস্থের দিকে আগাবে। সন্তান জন্মের পরে মার অনেক আনন্দ হয়। তিনি ভাবেন যে তিনি একটি নতুন জীবন পৃথিবীতে এনেছেন। তার অসম্ভব ভালো লাগে। সবাই তাকে কনগ্র্যাচুলেট করে। কিন্তু প্রায় আমরা যেটা দেখি এই আনন্দের সাথে মাঝে মাঝে প্রচণ্ড বিষাদগ্রস্ত তিনি হয়ে পড়েন। তার প্রচণ্ড টায়ার্ড লাগে, সে কাঁদতে থাকে। তিনি বুঝতে পারেন না যে এত এম্পটি আমার কেন লাগছে। তিনি বুঝেন যে আমার আসলে খুশি লাগা উচিত, বাট তার কোনো কারণে এই ফিলিংটা হয় না। তখন তিনি খুব ভেঙে পড়েন। খুবই কমন চিত্র আমাদের সমাজে। আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করব, যেটার নাম হলো পোস্টপার্টাম ডিপ্রেশন। এবং এই ডিপ্রেশন নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে একজন বিশেষজ্ঞ কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট আছেন, ডক্টর মাহিন রহমান আপু। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের টক শোতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মি টু বি হিয়ার। তো আপু, আমি যদি আপনাকে বলি যে একটা মা জন্মের পর তার হঠাৎ করে অনেক সময় টায়ার্ড লাগে বা মুডি লাগে বা মুড সুইং হয়। এটাকে সে ধরে নেয় যে এটাই বোধহয় নরমাল, সবার বোধহয় লাগে। কি সাইন দেখলে আমরা মনে করব যে না, এটা নরমাল মুড সুইং বা নরমাল টায়ার্ডনেস না, এবং আমার এই সমস্যাটা বোধহয় একটা আ ক্লিনিক্যাল ডিসঅর্ডার এর দিকে যাচ্ছে? আচ্ছা। আ যেহেতু প্রেগন্যান্সি বা চাইল্ড বার্থ একটা বড় লাইফ ট্রানজিশন। সে আগে হয়তোবা পেরেন্টস বা এই রকমের রোল হয়তোবা কখনো ফুলফিল করেনি বা হয়তোবা জাস্ট আশেপাশে দেখেছে। যখন তার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটছে বা সে যখন নিজে মা হচ্ছে, তার লাইফে একটা বড় ট্রানজিশন হচ্ছে। তো সেটা স্বাভাবিকভাবে অনেক সময় ইমোশনালি ওভারওয়েলমিং হয়ে যেতে পারে বা বা তার কাছে হয়তোবা একটু অনেক বড় ট্রানজিশনটা অনেক সময় অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই জিনিসটার এই সিম্পটমস গুলা খুব সিভিয়ার পর্যায়ে হয়ে যায়। যেমন যে বেশিরভাগ সময় দেখা যাবে তার মনটা খুবই খারাপ। অথবা আরেকটা হয় যে অনেক সময় তারা ইরিটেবল হয়ে যায়। যে মেজাজ আগে সে নরমাল ছিল কিন্তু এখন তার অল্পতেই রেগে যাচ্ছে, খুব খিটমিটে হয়ে যাচ্ছে। যেসব কাজ করে সে আগে আনন্দ পেত বা এনজয় করত, যেসব হবিস ছিল বা ইভেন তার বাচ্চাকে যে টেক কেয়ার করবে, হয়তোবা সে প্রেগন্যান্সির সময় সেটা খুবই আ আগ্রহ সহকারে অপেক্ষা করছিল যে আমার বাচ্চাকে আমি দেখাশোনা করব, আদর করব। কিন্তু এটা আর সে এনজয় করে না বা তার ভালো লাগে না। অনেকটা বোঝার মতো মনে হতে পারে। তার ঘুমের সমস্যা। obviously অনেক সময় দেখা যায় বাচ্চারা রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না বা কলিক থাকে বা কান্নাকাটি করে। সেটার জন্য মায়ের যেহেতু ওইটার সাথে সাথে বাচ্চা ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মায়ের হয়তোবা ঘুম ঠিকমতো হচ্ছে না, ঘুমের ডিস্টার্বেন্স হচ্ছে। খাবারের রুচির চেঞ্জেস আসতে পারে। আরেকটা যেটা কমনলি দেখা যায়, এক ধরনের নিজেকে একটা ফেইলিউর এর মতো মনে হয় যে, "আমি বুঝি খারাপ মা। আমি পারছি না, আমাকে দিয়ে হবে না।" ইভেন এমনও দেখা যায় যে তাকে মনে হতে থাকে যে আমি বাচ্চাকে হার্ম করার একটা টেনডেন্সি বা চিন্তা আসতে পারে বা ইভেন নিজেরও যে পারতেছি না, আর হচ্ছে না, আমি মরে যাই। এরকম যখন হবে, যখন সে দেখবে তার এই সমস্যাগুলোর জন্য, সিম্পটমস এর জন্য সে তার নিজের যত্ন নিতে পারছে না, প্লাস বেবিরও হয়তোবা, সিন্স সে প্রাইমারি কেয়ার গিভার, বাচ্চার এখানে প্রায় সময় আমাদের কনটেক্সট এ মারাই প্রাইমারি কেয়ার গিভার থাকে। সে বাচ্চার ঠিকমতো যত্ন আত্তি করতে পারছে না। তখন সে বুঝতে পারবে যে না, তার সব জায়গাতেই যেহেতু একটা impairment বা একটু বাধাগ্রস্ত হচ্ছে, সে ঠিকমতো কাজ করতে পারছে না বা সে তার দৈনন্দিন লাইফটা লিড করতে পারছে না স্মুথলি। তখনই সে বুঝতে পারবে যে তার আসলে একটা হেল্প দরকার। সে এখন একটা রোগ বা অসুখ পর্যায়ে পড়ে গিয়েছে।
আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে যে এক ধরনের বা ওভারঅল মিডিয়াতে বা আমাদের পূর্বপুরুষ থেকে একটা পারফেক্ট মম হওয়ার যে এক্সপেকটেশন কাজ করে, সেটার কারণে কি পোস্টপার্টাম ডিপ্রেশনের সংখ্যা আজকাল বাড়ছে? যে একদম সম্পূর্ণ মানি ঠিক মতো সব কাজ করতে হবে? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার যে জিনিসটা, সোশ্যাল মিডিয়াতে তো আসলে ইট নেভার শোজ বিহাইন্ড দ্য সিনস। হ্যাঁ, আমরা তো জাস্ট একটা পিকচার পারফেক্ট সবকিছু দেখি। হ্যাঁ, আমরা একজন মানুষ যখন লাইফ পোর্ট্রে করে সে তো আসলে তার ভালো দিকটাই সবসময় দেখায়। কখনো তো আসলে আমাদের খারাপ দিকগুলা আমাদের যখন খারাপ সময় আসে সেগুলো দেখে না। ইভেন একটা পারফেক্ট মমকেও যে পোর্ট্রে করা হচ্ছে, শি ইস জাস্ট শোয়িং দ্য বেস্ট অফ হার লাইফ। সে বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করতেছে, তারপর সে কি মিলস দিচ্ছে। ইভেন যে এই মিল টাইমটাও যে এটা যে অনেক সময় মেসি হয়ে যেতে পারে বা সেও যে অনেক সময় টায়ার্ড হতে পারে, এটা তো সে আসলে দেখায় না। তো আমরা অনেক সময় মনে করি আমাদের লাইফও বুঝি এরকম পিকচার পারফেক্ট হতে হবে। পিকচার পারফেক্ট না হলেই বুঝি আমার মধ্যে কোনো ত্রুটি আছে, আমি পারছি না। মানে আমরা তখন এটা পার্সোনালাইজ করে ফেলি। নিজের মধ্যে নিয়ে নেই যে বাকি সবাই পারছে, আমি কেন পারছি না? তো হ্যাঁ, obviously যে আমরা তো আসলে কখনোই মেসি পার্টটাকে কেউই পোর্ট্রে করে না বা কেউই দেখায় না। ওগুলো কখনোই সামনে আসে না। তো ওই সেন্সে হ্যাঁ, তখন তো একটা আমি যদি এটাকে এটা অবশ্য আই থিংক পারসন টু পারসন ভ্যারি করবে। কেউ যদি সোশ্যাল মিডিয়াকে খুব ইম্পোর্টেন্স দেয় বা ওটার একটা ভ্যালিডেশন তার কাছে থাকে যে হ্যাঁ, আমি এরকম হতে পারলেই আমার লাইফটা ভালো। তাহলে হ্যাঁ, তারা তো অবভিয়াসলি একটা এক্সট্রা প্রেশার বা বার্ডেন হিসেবে মনে করবে তখন। এই রোগটা তো আমরা জানি যে একটা হরমোনাল শিফট হয়। আপনার প্রেগন্যান্সির পর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন লেভেল কমে যায়। সো তখন একটা কষ্ট হয়। বাট এটার সাথে কি কোনো কেমিক্যাল মানে রিঅ্যাকশন বা সেরোটোনিন, ডোপামিন কমে যাওয়ার কোনো ব্যাপার আছে? অথবা সোসাইটাল কোনো প্রেশারের ব্যাপার আছে? যেমন আমার হাসব্যান্ড যদি সাপোর্টিভ না হয়, আমার যদি শ্বশুর-শাশুড়ি কোনো অ্যাবিউজিভ আ আচরণ করে, সেগুলোকে জড়িত? এটার আমি বলব যে ওভারঅল ইটিওলজিটা কি? কারণটা কি? হরমোনের একটা বড় ইমপ্যাক্ট আছে। যেমন প্রেগন্যান্সির সময় এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটাই নরমাল লেভেলের থেকে প্রায় ১০-১২ গুণ বেড়ে যেতে পারে। আবার চাইল্ড বার্থ এর প্রায় ২ থেকে ৩ দিন মানে 48 to 72 আওয়ার্স এর মধ্যে একটা প্রি প্রেগন্যান্সি লেভেলে চলে আসে। তো এই যে ধরেন একটা র‍্যাপিড শিফট হয়। তো obviously এটা হরমোনাল ইমব্যালেন্স যেরকম একটা রোল আছে, তার সাথে সেরোটোনিনের রোল যেটা যে ইস্ট্রোজেনের সাথে সেরোটোনিনের একটা পজিটিভ কোরিলেশন আছে। যখন ইস্ট্রোজেন লেভেলটা ড্রপ করে তখন গবেষণায় বলা হয় যে সেরোটোনিন লেভেলটাও ড্রপ করার একটা বড় সম্ভাবনা থাকে। তো সেটা যেমন পোস্টপার্টাম ডিপ্রেশনের একটা বড় কারণ হয়ে থাকতে পারে। এছাড়াও আমাদের সাইকোসোশ্যাল ক্লজেস গুলো যেগুলো আমরা বলে থাকি, যেরকম আমাদের যদি রিলেশনশিপটা পার্টনার বা হাসব্যান্ডের সাথে যদি অত ভালো না হয়, রিলেশনশিপে যদি কিছু কনফ্লিক্ট বা কমপ্লিকেশনস থাকে, ইভেন খালি পার্টনারের সাথেও না, আমার ফ্যামিলিতে যারা আছে, আমার শ্বশুর-শাশুড়ি, বাবা-মা, ভাই-বোন তাদের সাথেও যদি আমার রিলেশনশিপগুলো স্মুথ না যায়, সেখানেও একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর থাকতে পারে। তারপর সোসাইটাল কজ এর মধ্যে যদি আমরা বলি, কারো যদি ফাইন্যান্সিয়াল অবস্থা অত অ্যাফ্লুয়েন্ট না থাকে, তখন তার কাছে এটা একটা চিন্তা যে আমি আমার বাচ্চার টেক কেয়ার কিভাবে করব, তার ফিউচার এগুলো সবকিছু নিয়ে তখন তার এক ধরনের চিন্তা আসতে পারে। এবং লো সোশিও ইকোনমিক কন্ডিশনস এ যারা থাকে দেখা যায় যে তাদের মধ্যে পোস্টপার্টাম ডিপ্রেশনেরটা বেশি থাকে। কজ তারা হয়তোবা আউটসাইড হেল্পটা যেটা আমরা বলি যে একজন ন্যানি রাখা বা হেল্পারকে তাদের পক্ষে তো আসলে অনেক সময় সম্ভব হয় না। তো এগুলো সবকিছু একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে। বাট ডেফিনিট কজ বলতে এখনো আ আ রিসার্চে ডেফিনিট যে এই কারণেই হচ্ছে এরকম কোনো কিছু এখনো বলা যায়নি। সবকিছুরই একটা কম্বিনেশন এ হচ্ছে। একটা ফ্যামিলি ধরেন সাপোর্টিভ, হাসব্যান্ড সাপোর্টিভ, সবাই সাপোর্টিভ, সবকিছুই ঠিক আছে। তারপরও ওই নারীর কি পোস্টপার্টাম ডিপ্রেশন হতে পারে কিনা? জি, অবশ্যই হতে পারে। আমরা একটু আগে যে বললাম যে অনেকগুলা কজের কারণে তো আসলে হচ্ছে যে তো আমার একটা জিনিস ভালো থাকলে বাকি সব দিক দিয়ে যে সব ঠিক আছে এরকম তো না। তো ইভেন আমার সব আছে, সবই ভালো আছে। আমার হয়তোবা অ্যাপারেন্ট কোনো কজ নাই যে কেন, যেটা আমরা বলে থাকি, "তোমার তো সবই ভালো। তুমি কেন ডিপ্রেশনে যাবা?" হ্যাঁ? অ্যাপারেন্ট কোনো কজ না থাকলেও এই যে বায়োলজিক্যাল কজ গুলা, হরমোনের সমস্যা, ব্রেইনের নিউরোট্রান্সমিটার এর সমস্যার জন্য পোস্টমার্টাম ডিপ্রেশন হতে পারে। আমি দেখছিলাম যে বেশ কিছু আ সেলিব্রিটি কিন্তু ওপেনলি বলেছে যে তাদের পোস্টপার্টাম ডিপ্রেশন। আমার সবার কথা খেয়াল নেই, কয়েকজন মনে হয়। একজন হচ্ছে আ আমেরিকান টেনিস প্লেয়ার সেরেনা উইলিয়ামস বলেছিল, পাবলিকলি বলেছিল, ব্রুক শিলস বলেছিল, উনি আমেরিকান একজন অ্যাক্ট্রেস। আর অ্যাডেলে বলেছিল। আ
ইউকের যিনি খুব ফেমাস আরকি সিঙ্গার ৩ জনেরই কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছিল এবং তারা পাবলিকলি জিনিসটাকে অ্যাডমিট করেছিল। আপনি একটু আগে বলছিলেন যে লো সোশিও ইকোনমিক এ এটা বেশি হয়। খুবই সত্য যেহেতু ওদের সাপোর্ট থাকে না। কিন্তু এত বড়, বড় মানুষদেরও কিন্তু হয়েছিল যারা খুবই অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড তাদের আমি মনে করব আমি বলব যে অনেক ধরনের সাপোর্টই হয়তো ছিল। সেটা যেকোনো কারো হতে পারে। কারণ অনেক মা কিন্তু খুব লজ্জা পায় যে বা একটা গিল্ট থাকে যে আমি বোধহয় দুর্বল এবং তাকে এগুলো আরো বলা হয় যে হয়তো নিজের মা বা নিজের শাশুড়ি বলছে যে, আমরা তো অনেক কষ্ট করেছি। সো তোমরা এতটুকু কষ্ট কেন নিতে পারছো না?" তারা অনেক সময় কিন্তু বুঝে না যে আগের আম এই যুগ কিন্তু অনেক ডিফারেন্ট, তাই না? প্রতিটা যুগেই মানুষের আমি বলব যে অনেক রকম মানে সোশিও বায়োলজিক্যাল পরিবর্তন হয়, সাইকোলজিক্যাল পরিবর্তন হয়। এখন মেয়েরা অনেক বেশি জব করছে যেটা হয়তো আগের যুগে কম ছিল। জব করার ডেফিনিটলি কিছু পজিটিভ দিক আছে। আবার হয়তো কিছু জিনিস অ্যাডজাস্ট করতে পারলে হয়তো ভালো হতো। কিন্তু এগুলো অনেক সময় কিন্তু সিনিয়ররা বুঝতে চায় না। সো এটা সবারই হতে পারে আপনার আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম। আপনি এখানে আমাকে আলাদা করে একটু বলবেন যে পোস্টপার্টাম ডিপ্রেশন এ হাসব্যান্ড এর রোল কি হতে পারে? যেহেতু আ হাসব্যান্ডই সবচাইতে বড় সাপোর্ট সিস্টেম একজন নারীর জন্য। তিনি কিভাবে এই সময়টাতে একজন নারীকে হোলিস্টিক ওয়েতে হেল্প করতে পারেন? ফার্স্ট অফ অল আমি বলব যে হাসব্যান্ড সবার ১ম এ যেটা জিজ্ঞেস করতে পারে যে, "ইস শি ওকে?" মানে ওয়াইফকে এই প্রশ্নটা করা যে, "তুমি কি ঠিক আছো? তোমার কি ধরনের হেল্প দরকার?" সেটা যেমন তার সাথে এই যে একটা ট্রানজিশন হয়, তার মধ্যে অবভিয়াসলি এক ধরনের কনফিউশন আসতে পারে যে, আমার হাসব্যান্ডের সাথে এখন আমার ইকুয়েশনটা কেমন হবে? তার আগে জাস্ট মানে ২ জন হয়তোবা ছিল। এখন যেহেতু একজন থার্ড মানে বেবি এসেছে এই বেবিকে তারা রেখে তাদের ম্যারিটাল লাইফটা কিভাবে তারা আগাবে, তার মধ্যে এক ধরনের একটা কনফিউশন আসতে পারে। যে তখন যদি হাসব্যান্ড যদি খুবই empathetically মানে ওয়াইফকে reassurance করে যে, এটার জন্য আমাদের লাইফে কোনো পরিবর্তন হয়তোবা আমি আসতে দিব না বা আমাদের ভালোবাসার সম্পর্কটা সেরকম আগের মতোই থাকবে। এটা যেমন তার কাছে একটা বড় reassurance হিসেবে কাজ করতে পারে। তারপর আরেকটা হতে পারে যে বেবির টেক কেয়ার করতে। হুম? অনেক সময় হতে পারে মা খুবই টায়ার্ড বা ইভেন অনেক সময় তার অ্যাংজাইটির জন্য যদি সে অন্য কোনো মেডিকেশন বা ঘুমের অ্যাংজিওলাইটিক বা কোনো কিছু খেয়ে থাকে, তখন দেখা যায় তাকে আমরা বলি যে আপনি যেন এটলিস্ট ঘুমটা যেন ঠিকমতো হয় সেদিকটা এনশিওর করা। ইভেন এমনও দেখা যায় যে তাদের ফিজিক্যাল কিছু রোগ থাকে যেমন হাইপারটেনশন হতে পারে, এক্ল্যাম্পসিয়া হতে পারে। তখন তো মায়েদের জন্য ঘুমটা, রেস্টটা খুবই দরকার তার ফিজিক্যাল কন্ডিশনের জন্য। তো সেক্ষেত্রে সে যদি বেবিকে টেক কেয়ার করতে একটু সাপোর্টিভ থাকে, তাকে এগিয়ে আসে, তখন মায়ের জন্য একটা বড় সাপোর্ট। আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে, যেটা হয়তোবা আমাদের কনটেক্সট এ বা আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড এ হয় না, যে হাউসহোল্ড কাজে একটু হেল্প করা। হ্যাঁ, একটা সে হয়তোবা আগে করতে পেরেছে। প্রেগন্যান্ট থাকা অবস্থাতেও সে হয়তোবা বাসার অনেক দায়িত্ব পালন করতে পেরেছে। কিন্তু তার বডিতেও বা ইভেন তার ইমোশনাল যে একটা চেঞ্জেস এর মাধ্যমে দিয়ে যায়, এখন হয়তোবা সে আগের মতো এই জিনিসটা নাও করতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার বাসার কাজে একটু আগে এগিয়ে দেওয়া, বাসা ক্লিনিং এর ক্ষেত্রে বা ইভেন রান্নার ক্ষেত্রে তাকে বলা যে ইউ ক্যান এখন তোমার জন্য এটা আ না চিন্তা করলেও চলবে। এটাও তার জন্য অনেকটা বড় রিঅ্যাসুরেন্স হিসেবে কাজ করতে পারে। ইভেন খালি নিউ মাদারস দের ক্ষেত্রে না। ধরেন যার আগে ১-২ টা বাচ্চা আছে। হতে পারে যে বাচ্চাটা টডলার, তার ২ থেকে ৩ বছর। এখন তো সে টডলারকে সামলাবে নাকি নিউবর্ন এর প্রতি কেয়ার করবে। তো সেখানে যদি বাবা এসে একটা রোল প্লে করে যে আমি ঠিক আছে আমি বড় বাচ্চাকে দেখছি। আমিও সবকিছু করছি। ওর স্কুলে যাওয়া বলেন, খাওয়া-দাওয়া বলেন সবকিছুতে কিছুটা যদি হেল্প করে তো মায়ের জন্য একটা বড় রিলিফ হিসেবে কাজ করতে পারে। গ্রেট। পোস্টপার্টাম ডিপ্রেশনে আ ঘুম কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, তাই না? আমরা যদি ঘুমটা একটা মেডিসিনের মতো কাজ করে। কারণ আপনি যখনই কম ঘুমাচ্ছেন আপনার কিন্তু কর্টিসল লেভেল বেড়ে যাচ্ছে। সেটা আপনার স্ট্রেসকে বাড়িয়ে দিবে এবং পিপিডি কেও এটা বাড়িয়ে থাকে এবং আপনি যেটা বললেন এটা খুবই সত্য। দেখুন আমি যেটা মনে করি একজন মানে পুরুষ হিসাবে বা একজন হাসব্যান্ড হিসেবে আ আগের যুগের মানুষ তো ওভাবে আমাদের মা-দাদিরা তো হ্যাঁ, অনেকেই কাজ করতো। আমার সকল চাচিরাই কাজ করে। আমার মাও স্কুল টিচার ছিল। বাট পরে আর উনি কন্টিনিউ করেনি। কিন্তু তাদের আর্থসামাজিক অবস্থা আর এখন তো এক না। একটা মেয়ে যদি ধরুন আপনি একজন ডাক্তার, আমার ওয়াইফও একজন ডক্টর। তারা তো বাইরে কাজ করতে হয়। তারা ভালো কাজ করছে এবং বাইরে কাজ করলে তো ফ্যামিলিরই লাভ হয়। তারা তো ইনকাম করছে। সেটা দিয়ে তো ফ্যামিলিরই আমি বলব যে উপকার হচ্ছে। সো ছেলেটাও কাজ করছে, মেয়েটাও কাজ করছে। কিন্তু একটা মেয়ে যদি বাইরে সিগনিফিক্যান্ট কাজ করে, তাহলে তো সে একই পরিমাণ কাজ ঘরে করতে তার কষ্ট হবে। সো সেখানে অবশ্যই আমি বলব যে ছেলেদের এই কালচারাল জিনিসটা বুঝতে হবে যে একটা মেয়ে যেমন রান্না করা, এটা আপনি যদি কালচারালিও বলেন, আমাদের ধর্ম দিক থেকে বলেন, এটা যে একটা মেয়ের করতে হবে এটা কিন্তু কোনো আমি বলছি ইন্ডিকেশন বা মানি আদেশ, রিকোয়েস্ট কোনটাই আল্লাহর পক্ষ থেকে আসে নাই। এটা কালচারালি মেয়েরা করে। এজন্য হয়তো মেয়েরা করছে। বাট আপনি যদি ওয়ার্লড ওয়াইড দেখেন বড়, বড় শেফরা কিন্তু সবই মেক্সিমামই ছেলে। পুরুষ হ্যাঁ?
আমার ছোট ভাই যেমন আমেরিকা থাকে। ও রান্না-বান্না আমি দেখেছি ওই বেশি করে। কিন্তু দেশ ছাড়ার আগে তো কোনোদিন আমি ওকে রাঁধতে দেখি নাই। বিয়ের পরে এটা প্রয়োজন হয়েছে, ও করছে। সো আমার কাছে মনে হয় ছেলেদের এই জিনিসগুলো আ খেয়াল করা উচিত। শুধু রান্না না, যেকোনো কিছু। এটা হতে পারে ওয়াশিং, এটা হতে পারে সিম্পলি বাচ্চাকে স্কুলে নেওয়া। হয়তো আপনি যেটা বললেন যে, মাটা হয়তো একটা বাচ্চাকে দেখছে, সে হয়তো আরেকটা বাচ্চাকে হোমওয়ার্ক করিয়ে দিল। তখন সেই মাটার অনেক সুবিধা হয়। বাট একটা পুরুষ যদি মনে করে যে, "না, আমি তো আমার বাবাকে এটা করতে দেখি নাই, আমি তো আমার দাদাকে করতে দেখি নাই।" তখন তার মধ্যে একটা ফলস মেল ইগো কাজ করে। যেটার কারণে আমি মনে করি শুধু পোস্টপার্টাম ডিপ্রেশন না, ওভারঅল একটা ফ্যামিলি লাইফে মানুষ কিন্তু সাফার করছে। আমি আমার ওয়াইফের কাছ থেকে আ চাকরি করাও, ইনকামও এক্সপেক্ট করব। আবার একেবারে সে বাসার সব কাজ করবে, সেটা আমি মনে করি ঠিক না। রান্না শিখতে কি লাগে? এটা হয়তো একটা যেকোনো এভারেজ ট্যালেন্টেড মানুষের আমার মনে হয় না ৫-৭ দিনের বেশি লাগবে। যদি সে নিজে রাঁধতে না চায়, আপনি বাসায় একজন মানুষ রাখেন যে হেল্প করবে। এখন তো ফুড পান্ডার কোনো ব্যাপার নাই, তাই না? আমরা অর্ডার করেও খেতে পারি নানাভাবেই। বাট আমার কাছে মনে হয় যে মেয়েটার প্রতি বা নিজের স্ত্রীর প্রতি আ একটু আমি বলব যত্ন ভালোবাসা বাড়ালে ভালো হয়। যেটা আপনি আপনার বোনের ক্ষেত্রে করেন। আমি অলওয়েজ এই জিনিসটা বলি যে যেকোনো ছেলে মানুষ যদি আমি দেখি তার মধ্যে একটু লাইক ইগো বা একটু শক্ত, আমি বলি যে আপনি আপনার নিজের মেয়েকে যেভাবে দেখেন, হ্যাঁ? তাকেও তো আপনি কারোর কাছে বিয়ে দিবেন। তো আপনি সেই ছেলেটার কাছ থেকে কি আশা করবেন? সেই জিনিসটা আপনি আপনার ওয়াইফকে সেভাবে দেখেন। কারণ আপনিও তো একটা মেয়েকে তার লাইক আপনি বাসায় নিয়ে এসেছেন। আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন এর ট্রিটমেন্ট এ কি করতে পারি ডক্টর মাহিন? আপনি যদি বলেন যে ওভারঅল অ্যাপ্রোচ টা কি হতে পারে? কারণ আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ ওষুধ খেতে ভয় পায়। এখানে কি ওষুধের রোল আছে নাকি আমরা কাউন্সেলিং করেই ঠিক করে দিতে পারব? পোস্টপার্টাম ডিপ্রেশনে যদি মাইল্ড অবস্থায় থাকে, ইভেন অনেক সময় মডারেট ক্ষেত্রেও সাইকোলজিক্যাল কাউন্সেলিংকে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হিসেবে ধরা যেতে পারে। যে তাকে যদি ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং করা হয়, ইভেন গ্রুপ সেটিংসেও যদি করা হয়, বা তার যদি কোনো সোশ্যাল সাপোর্ট হিসেবে কাজ করে, তার কোনো কনফাইডিং রিলেশনশিপ থাকে, মা থাকে, বোন থাকে, ক্লোজ কোনো ফ্রেন্ড থাকে, তার সাথে ইভেন তারাও যদি সাপোর্ট হিসেবে কাজ করবে, তার সাথে সাথে একজন প্রফেশনাল হেল্পের কাছে যদি অ্যাডিকুয়েট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নেওয়া হয়, ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যদি একটা সিভিয়ার পর্যায়ে চলে যায়, বা ইভেন মডারেট ক্ষেত্রেও যারা হয়তোবা আসলে খালি সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, তখন তাদের ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেসেন্টস লাগে। অ্যান্টি ডিপ্রেসেন্টস নিয়ে যেটা আমাদের মানে সচরাচর একটা বড় ভয় থেকে থাকে যে আমার খুবই ঘুম হবে, আমি আর কিছুই করতে পারবো না, আমি যে সারাক্ষণ বিছানাতে পড়ে থাকবো, এরকম না। আমরা পেশেন্টসের নিডস অনুযায়ী তার কি কি সিমটমস আছে ওগুলো অ্যাসেস করে তার দরকার অনুযায়ী আমরা হয়তোবা একটা প্রেসক্রাইব করলাম। তার সাথেও যেটা একটা বড় ভয় থাকে যে ব্রেস্ট ফিডিং মাদার্সদের ক্ষেত্রে, যে আমি আমি অ্যান্টি ডিপ্রেসেন্টস খাচ্ছি, এটা তো আমার সন্তানের মাধ্যমে আমার ব্রেস্ট ফিডের মাধ্যমে আমার সন্তানের গায়ে চলে যাবে। তার বুঝি অনেক ধরনের সমস্যা হবে, সিম্পটমস হবে। কিন্তু ইউজুয়ালি আমাদের যেগুলা অ্যাপ্রুভড বা ওয়েল রিসার্চ যেই অ্যান্টি ডিপ্রেসেন্টস গুলা আছে, সেগুলা ব্রেস্ট ফিডিং মাদার্সদের জন্য কোয়াইট সেফ, এবং দেখা যায় মানে লেস দ্যান 10% ও তাদের বাচ্চাদের ইনফ্যান্টসদের শরীরে যায় না, ওইটা যেটা অ্যাবসোলুটলি ফাইন। এবং এগুলা সাধারণত আমরা যেগুলো দিয়ে থাকি এগুলো এফডিএ অ্যাপ্রুভ থাকে এবং ওয়েল ডকুমেন্টেড, ওয়েল রিসার্চ, ভালো এভিডেন্স ওরকম আমরা দিয়ে থাকি। সো আশা করি যে কিছুটা হলেও যখন তারা সাইকিয়াট্রিস্ট বা কোনো প্রফেশনাল হেল্পের সাথে কথা বলবে এই বিষয়ে, তারা তাদের সব ধরনের কোয়েরিজ বলেন, কনফিউশনস বলে ক্লিয়ার করে দেওয়ার কথা। একজন হাসব্যান্ড আরকি, তার স্ত্রীর সাথে তার মার একটা আ বোঝাপড়ার সমস্যা হচ্ছে এই পোস্টপার্টাম ডিপ্রেশন এর সময়টাতেই, হ্যাঁ? শাশুড়ি তাকে নানান রকম অ্যাবিউজ করছে, আ ওভার পসেসিভনেস দেখাচ্ছে, কম্পেয়ার করছে নিজের লাইফের সাথে। আ হাসব্যান্ড অফিস থেকে ফিরে দেখছে যে ওয়াইফ কষ্ট পাচ্ছে, আবার শাশুড়িও আসলে তার মেজাজটা ভালো না। এই মাঝখান থেকে উনি উনার মাকে কিভাবে আসলে সামলাতে পারে বলে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনি মনে করেন? কিভাবে তিনি এই কনফ্লিক্ট টা ম্যানেজ করবেন? আচ্ছা। আ সাধারণত এটা কোয়াইট কমন একটা সিনারিও আপনি যেটা বলে থাকলেন যে হ্যাঁ, শাশুড়িরা জিনিসটা হয়তোবা এখন যেরকম সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস গুলা যেরকম এত ওপেনলি ডিসকাস করা হয়, তাদের সময় হয়তো সে হয়তোবা আসলে এই জিনিসটা সম্পর্কে জানেই না। এমনও হতে পারে যে তার দোষ না। সে আসলে জানে না এই জিনিসটা সম্পর্কে যে আসলে একটা রোগ বা she needs ট্রিটমেন্ট। তার পুত্রবধূর যে একটা ট্রিটমেন্ট দরকার, সে হয়তোবা এটা বুঝতেছে না। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে তাকে আসলে জিনিসটা বুঝানো যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা এগুলা যে আসলে মানুষ ভান করে করে না, বা এগুলা যে আসলে অভিনয় না, বা এগুলা যে একটা রিয়েল অসুখ, সায়েন্টিফিক্যালি ব্যাকড আপ
একটা মেডিকেল সাবজেক্ট। তো এই জিনিসটা ফার্স্ট অফ অল তাদেরকে একটু বুঝানো এবং যদি মনে হয় যে না তাকে আসলে সব বুঝানোর পরও তার যে পুত্রবধূ যে আসলে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরও এগুলা সে মানতে পারতেছে না, তখন যখন তার ওয়াইফকে ট্রিটমেন্ট করাবে আই থিংক একজন সাইকিয়াট্রিস্ট এর কাছে তার মাদার ইন ল মানে শাশুড়ি সহ আসলে আরো ভালো হয়। তখন আমরা জিনিসগুলো আরো সুন্দর করে এক্সপ্লেইন করতে পারি। আসলে তা মানে নতুন মা কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং কেন যাচ্ছে এবং সেক্ষেত্রে তারও কি রোল থাকতে পারে তার ডটার ইন ল কে হেল্প করার জন্য। রাইট। আপনি অনেক সুন্দর বলেছেন। আমি জাস্ট একটা জিনিস এড করি যে কিছু ক্ষেত্রে কনফ্লিক্টটা আমি বলব যে ঠিক করা যায় না অনেক সময়। দেখা গেছে আপনি যতই আনবেন যেহেতু আগের যুগের মানুষ তারা খুব স্ট্রিক্ট থাকে, হ্যাঁ? যে না আমি যেটা বুঝেছি সেটা। সেক্ষেত্রে আ আমি হাসব্যান্ডদেরকে বলতে চাই যে আপনি তো আপনার মাও যেমন আপনার জন্য ইম্পোর্টেন্ট, আপনার স্ত্রীও কিন্তু ইম্পোর্টেন্ট। কারণ তার হকের ব্যাপারেও আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে এবং হচ্ছে যেটা আমি অলওয়েজ বলি যে আপনি তো তার একটা দায়িত্ব নিয়ে একটা মেয়েকে একটা বাসা থেকে নিয়ে আসে তার বাবা-মার কাছ থেকে। এখানে আপনি তো তাকে ফেলে দিতে পারেন না। এবং আপনার মা যদি তাকে আমি বলব যে অন্যায় কথা বলে, খারাপ কথা বলে, আপনি যদি মিনিমাম প্রোটেস্ট না করেন, এটলিস্ট চেষ্টা না করেন, এটার দায়িত্বটা আপনার উপরও বর্তায়। সো এখানে তাকে কিছুটা হলেও শক্ত থাকতে হবে। মা যদি অভিমানও করে, মা যদি কিছু কটু কথা বলে, এগুলা ডেফিনিটলি তিনি বেশিদিন বলবেন না এবং বললেও এটাকে আসলে পাত্তা দেওয়া উচিত না। কারণ আপনার একে তো আপনার স্ত্রী, তার সুস্থ থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি যদি স্ত্রীর কথা বেশি মানে নাও ভাবেন, আপনার তো একটা সন্তান হয়ে গেছে। সো আপনার স্ত্রী অসুস্থ থাকলে তো আপনার সন্তানও অসুস্থ হবে। সো ওভারঅল আপনার উচিত সবসময় এই জায়গাটাতে আমি বলব যে কনফ্রন্ট করা এবং সবসময় পোলাইটলি করাও যায় না। আমাদের পোলাইটলি চেষ্টা করতে হবে। বাট এখানে ভয় না পাওয়া আরকি। আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট নিয়ে আমি কথা বলছিলাম। অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ নিয়ে যে সোসাইটিতে ভয়, এই ভয়টা আসলে কেন? মানি আ আমরা এমনও কিন্তু অনেক সময় দেখি যে একজন আমরা হয়তো ওষুধ দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। বাট একজন গাইনোকোলজিস্ট এর কাছে গেল বা একজন মেডিসিন ডক্টরের কাছে গেল। আমি ডেফিনিট কারো নাম বলছি না, ওভারঅল কালচারটা বলছি। দেখা গেছে উনারা ওষুধটা বন্ধ করে দিচ্ছে বা হয়তো এমন কিছু একটা বলছে রোগী ভয় পেয়ে বন্ধ করে দিচ্ছে। আমি অনেক দেখেছি বাইপোলার ওষুধ বন্ধ করে দেয়। ওসিডির ওষুধ বন্ধ করে দেয়। পোস্টপার্টাম ডিপ্রেশনের ওষুধ দেখা গেছে শুরুই করে না। তো এক্ষেত্রে আসলে ওষুধ কতটুক সেফ একজন প্রেগন্যান্ট এবং একজন ব্রেস্ট ফিডিং মায়ের জন্য? অ্যান্টি ডিপ্রেসেন্ট কতটুক সেফ? অ্যান্টিডিপ্রেসেন্ট তো আসলে অনেক ক্লাসের আছে। যেমন এসএসআরআই সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর আছে, এসএনআরআই আছে, অনেক ধরনের টিসিএ আছে, অনেক ধরনের অ্যান্টিডিপ্রেসেন্টস আছে। তো যেটা সাধারণত হয়ে থাকে যে এখন নিউয়ার যে অ্যান্টিডিপ্রেসেন্টস গুলো আমরা ইউজ করে থাকি কমনলি যেমন এসএসআরআই, এসএনআরআই ওরা ভেরি ওয়েল ডকুমেন্টেড, অনেক রিসার্চ করা আছে এবং প্রেগন্যান্সি সাধারণত যখন সাইকিয়াট্রিস্ট বা আমরা যখন প্রেসক্রাইব করি, আমরা যদি জেনে থাকি যে পেশেন্টটা প্রেগন্যান্ট বা এক্সপেক্টিং বা সে ব্রেস্ট ফিডিং, আমরা চেষ্টা করি এভিডেন্স বেসড মেথড প্র্যাকটিস করতে। যেই ওষুধটার এগেইনস্ট এ ভালো এভিডেন্স আছে যে আসলে প্রেগন্যান্সিতে প্ল্যাসেন্টা ক্রস করতে পারে না। বেবির ব্লাড স্ট্রিমে খুব একটা যাচ্ছে না বা ইভেন ব্রেস্ট মিল্ক তেও খুব একটা পাস হচ্ছে না। আমরা চেষ্টা করি সাধারণত ওইসব অ্যান্টিডিপ্রেসেন্টসই প্রেসক্রাইব করতে। তো যেটা আসলে আপনি যেটা বললেন যে অন্যান্য স্পেশালিটির ক্ষেত্রে যেটা বলব যে আসলে সাইকিয়াট্রি এখনো তারা আ হয়তোবা এই বিষয়ে হয়তোবা তারা অত অবগত না বা হয়তোবা তাদের এখনো অতটা ডিটেইলস এ হয়তোবা জানা নেই। এটা যদি আরেকটু আমরা যদি কোলাবোরেট করতে পারি, আমাদেরও হয়তোবা এখানে একটু এগিয়ে আসতে হবে অ্যাজ সাইকিয়াট্রিস্ট যেহেতু ওনারাও জানছে না। আমরা যদি আমাদের তরফ থেকে একটু এগিয়ে যাই, এই বিষয়ে যদি আরেকটু সচেতনতা বাড়াতে পারি যে হ্যাঁ, আমরা যেগুলো প্রেসক্রাইব করছি এগুলা এভিডেন্স আছে, ওগুলো ইউজ করা কোয়াইট সেফ, তাহলে আই থিংক আরেকটু পেশেন্টের কাছে অ্যাকসেপ্টেন্স বাড়বে। এখানে আরো ২ টা যে ফ্যাক্টর আপনি খুবই সুন্দর বলেছেন। একটা হলো যে অনেক সময় হয় কি যে গাইনির ক্ষেত্রে বলছি, যেহেতু আমার অনেক এক্সপেরিয়েন্স আছে। আমার নিজেরও ৩ টা সন্তান। তো দেখ মানে অনেক সময় ফোকাসটা থাকে কি এটা কিভাবে একটা মানে সুস্থ বাচ্চা হবে। বাট মাটারও তো অসুখ হতে পারে। মারও কিন্তু মানসিক শারীরিক একটা ধকল যেতে পারে। এইটার উপর অনেক সময় কিন্তু ফোকাসটা কম দেওয়া হয়। বাট মা যদি মানসিকভাবে সুস্থ না থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও কিন্তু অসুস্থ হতে পারে, মিসক্যারেজও কিন্তু হয়ে যেতে পারে। ওই জিনিসটা খেয়াল রাখা জরুরি। আরেকটা যে জিনিস সেটা হলো যে, যে সকল গাইনির শ্রদ্ধেয় ম্যাডাম বা স্যারদের একটু বয়স যাদের বেশি তারা অবশ্যই গাইনি ডক্টর হিসেবে অসাধারণ। কিন্তু যেটা হয় ধরুন আমার আমার আপনার মা-বাবাও কিন্তু তাদের বয়সী হবে, হ্যাঁ? সো আপনি আপনার মা-বাবাকে যদি আ সাইকিয়াট্রি নিয়ে জিজ্ঞেস করেন বা মেন্টাল হেলথ জিজ্ঞেস করেন দেখবেন যে সবসময় খুব আমি বলব যে তারা নেগেটিভ কথা বলে না বাট তাদের ধারণাটা খুব স্পষ্ট না। তারা উচ্চশিক্ষিত হলেও ধারণাটা স্পষ্ট না। তাদের মধ্যে ওই সাধারণ মাইন্ডসেট গুলো আছে যে তুমি তো একটু মানে ধৈর্য ধরলেই পারো।
একটু মন শক্ত করো বা ইমান শক্ত করো। ওই জিনিসগুলো কিন্তু রয়ে যায়। সো আমাদের সিনিয়র ডক্টররা তো আসলে আমাদের মা-বাবাদের কালচার ধারণ করে, আমাদের তাদের থট প্রসেস ধারণ করে। তো যখন আমরা পাঠিয়ে দেই, তখন এই জিনিসগুলো কিন্তু প্রভাব পড়ে। আমি দেখেছি আ যারা একটু মিড লেভেল ডক্টর, হ্যাঁ? তাদের ক্ষেত্রে আমি জিনিসটা খুব একটা দেখিনি। তারা জিনিসটা বুঝতে পারে। সো সবসময় জিনিসটা আ হ্যাঁ, জানার অবশ্যই ল্যাকিং আছে। আমাদেরও এগিয়ে যাওয়ার হয়তো আরো সুযোগ রয়েছে। কিন্তু ওই মাইন্ডসেটের ব্যাপারটা কিন্তু কাজ করে। আচ্ছা, পোস্টপার্টাম ডিপ্রেশন তো আমরা আলোচনা করলাম। একটা আছে হচ্ছে ব্লুজ, আরেকটা আছে সাইকোসিস। আমরা যদি খুব সহজ করে বলি যে কখন আসলে মানে ব্লুজ বলবো বা ব্লুজ থেকে কি সিম্পটম এড হলে আমরা ডিপ্রেশন বলবো এবং কি হলে আসলে এটা সাইকোসিস বা আরো সিভিয়ার পর্যায়ে চলে যায়? পোস্টপার্টাম ব্লুজ খুবই কমন একটা সিম্পটম, যেটা প্রায় 15 টু আপ টু 85% প্রেগন্যান্সির ক্ষেত্রে পোস্টপার্টাম ব্লুজ দেখা যায়। পোস্টপার্টাম ব্লুজের মধ্যে সিম্পটমসগুলো যেগুলো হয় যে খুবই ক্রাইং স্পেলস থাকবে। কোনো কারণ ছাড়াই সে হয়তোবা বুঝতে পারবে না কেন কান্নাকাটি করছে। সে হয়তোবা ইরিটেবল থাকবে, অনেক টায়ার্ড লাগতে পারে, খুব ওভারওয়েলমিং থাকবে। ইমোশনালি মনে হবে যে সে খুবই ড্রেইনড আউট হয়ে গিয়েছে। হ্যাঁ? এবং এটা ইউজুয়ালি 2 টু 5 ডেজ পরে, চাইল্ড বার্থে 2 টু 5 ডেজ পরে শুরু হয়। উইদিন 2 উইকস স্পন্টেনিয়াসলি রিজলভ করবে। মানে তার আসলে খুব একটা ইন্টারভেনশন লাগবে না, কোনো ওষুধ লাগবে না, কোনো কথা। এমনি আপনা আপনি চলে যাবে। কিন্তু যখনই পোস্টপার্টাম ব্লুজ এর সিম্পটমস যেগুলো বললাম, সেগুলো যখন সিভিয়ার পর্যায়ে যাবে, প্লাস এগুলো যাচ্ছে না। ২ সপ্তাহ পরও এগুলা পারসিস্ট করতেছে এবং এগুলা তার রেগুলার লাইফে হ্যাম্পার করছে। সে নিজে টেক কেয়ার করতে পারছে না, তার বেবি টেক কেয়ার করতে পারছে না। তখন আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন বলব। আর যখন এটা পোস্টপার্টাম সাইকোসিস আসলে এটা খুবই রেয়ার। প্রায় 1 to 2 in a 1000 প্রেগন্যান্সি। ১,০০০ এর মায়ের মধ্যে ১ থেকে ২ জনের মধ্যে যেটা দেখা যায় যে তারা আসলে, যদি বাংলাতে বলি, যে রিয়ালিটির সাথে কনট্যাক্ট হারিয়ে ফেলে। যে কোনটা আসল, কোনটা আসল না এটা তারা বুঝতে পারে না। যেমন তাদের খুব প্যারানয়েড হয়ে যায়। তারা খুব ভয় পেতে থাকবে যে কেউ একজন তার বাচ্চাকে তার ক্ষতি করতে যেতে পারে। তাদের হ্যালুসিনেশন হতে পারে, অডিটরি হ্যালুসিনেশন, যে কানে গায়েবী আওয়াজ শুনবে। ইভেন এরকম বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন হবে। তারা খুবই কনফিউজ থাকবে, পারপ্লেক্স থাকবে যে আমি বুঝতে পারছি না আশেপাশে কি হচ্ছে। খুব এক ধরনের, ইভেন এমনও দেখা যেতে পারে তাদের মুড সিম্পটমস মানে ম্যানিয়ার মতো, খুব মন ভালো, খুব মন ফুরফুরা, অথবা এমনও হতে পারে যে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, চিল্লাপাল্লা করছে। তাদের সুইসাইডাল থট আসতে পারে। ইভেন বাবুকে বা তার বেবিকে হার্ম করার চিন্তাভাবনা আসবে যে বাচ্চাটাকে মেরে ফেলি, বাচ্চাকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান। বা এমনও হতে পারে যে ওর জন্যই বুঝি আমার এইসব, আমাকে কিছু হয়েছে বা আমার খুব খারাপ কিছু হচ্ছে। তো এরকম যখন হয়ে যায় তখন আমরা আসলে পোস্টপার্টাম সাইকোসিস বলি, যেটা আসলে একটা সাইকিয়াট্রিক ইমার্জেন্সি এবং ইমিডিয়েটলি তার হসপিটালাইজেশন এবং ট্রিটমেন্ট দরকার পড়ে। তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশন তো সুস্থ হয়, তাই না? যে আপনি একজন মা যিনি হয়তো এই অনুষ্ঠানটি দেখছেন বা তার কাছের কেউ দেখছে যে খুব গিল্ট আ নিয়ে প্রতিটা দিন কাটাচ্ছে যে আমার বাচ্চাকে আমার সহ্য হয় না কেন, ভালো লাগে না কেন? আমার তো একটা সন্তান সারা জীবনের আমার ইচ্ছা ছিল একজন মা হব। আমি এখন এটা ফিল করতে পারছি না কেন? আমি কি আসলে খারাপ? আমি কি আসলে আমার প্রবলেমটা কোথায়? এই যে কষ্ট নিয়ে তারা যে প্রতিটা দিন অতিবাহিত করছে তাদেরকে আপনি কি আশার কথা শোনাতে পারেন? এটা কি ঠিক হয় কিনা? পোস্টপার্টাম ডিপ্রেশন একদম ট্রিটেবল একটা কন্ডিশন। আমরা যদি আর্লি তাকে আইডেন্টিফাই, সবচেয়ে বড় কথা, যত আর্লি আইডেন্টিফাই করা যাবে তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যাবে, তত তাড়াতাড়ি সে সুস্থের দিকে আগাবে। বাট ইভেন যদি পরেও অনেক সময় মনে হয় যে আসলে যেটা হয় যে আমরা আসলে অত আর্লি জিনিসটা ধরতে পারি না বা বুঝতে পারি না, বা আমাদের এই মানে সাইকিয়াট্রিক যে একটা সমস্যা হতে পারে আমরা মেনে নিতে পারি না। হ্যাঁ? অনেক সময় সেই কারণে হয়তোবা যদি একটু দেরিও হয় তারপরেও যদি তারা আমাদের কাছে আসে বা যেকোনো মেডিকেল পার্সোনাল এর কাছে যায়, যদি ট্রিটমেন্ট, সেটা কাউন্সেলিং হোক, মেডিকেশন হোক, বা ইভেন জাস্ট সাপোর্ট গ্রুপের মাধ্যমেও যদি হয়ে থাকে, সে যদি আশেপাশের কারো সাথে কথা বলে তার প্রবলেমগুলো শেয়ার করেও, যদি মনে করে অনেক সময় দেখা যায় যে এটাতেও তার সিম্পটমস গুলা বা তার একটু রিলিফের মতো কাজ করে, যে আমি আমার সমস্যাগুলো শেয়ার করলাম আমার কারো ক্লোজ কারো সাথে, সেখানেও তার ভালো লাগা কাজ করতে পারে। এটার সাথে সাথে আমরা মেডিকেশন এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এটা সম্পূর্ণ সুস্থ হওয়া পসিবল। একজন পোস্টপার্টাম ডিপ্রেশনের পেশেন্ট তিনি আ যদি ধরেন প্রেগন্যান্সিতে তার কোনো স্ট্রেস ফ্যাক্টর থাকে বা ডিপ্রেশনে থাকে সেক্ষেত্রে কি
আ তার সম্ভাবনা বাড়ে যে আমার postpartum ও ডিপ্রেশনটা হবে? মানে প্রেগন্যান্সি ডিপ্রেশনের সাথে বা আগের লাইফ ডিপ্রেশনের সাথে কি postpartum ডিপ্রেশনের কোনো সম্পর্ক আছে কিনা? জি। কোনো কোনো পেশেন্ট বা কোনো মায়ের যদি তার পার্সোনাল হিস্ট্রি থেকে থাকে, মানে তার যদি আগে কখনো ডিপ্রেশন বা ডিপ্রেসিভ এপিসোড হয়ে থাকে, ইভেন তার ফ্যামিলিতেও যদি ডিপ্রেশনের একটা হিস্ট্রি থাকে বা সে যদি প্রিনেটাল অবস্থায় মানে প্রেগন্যান্ট অবস্থায় তার অ্যাংজাইটি বা ডিপ্রেশন এ ধরনের সিম্পটমস থেকে থাকে, তাদের ক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশন হওয়ার চান্সেস বেড়ে যায়। ইভেন এমনও দেখা যায় যে তার ফার্স্ট প্রেগন্যান্সিতে পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছিল। তো ফার্স্ট টাইম হলে কি পরের বার হবে? এটা তো কোনো গ্যারান্টি না। বাট তাদের ক্ষেত্রেও প্রায় 30-40% কেসে দেখা যায় যে এই চান্সগুলা বেড়ে যায় যে সাবসিকুয়েন্ট বা পরবর্তী প্রেগন্যান্সিতেও সে পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতে পারে। আচ্ছা, এবার আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করি। যেহেতু আপনি একজন ডক্টর, আপনি নিজেও একজন মা। একজন ডক্টর যখন পোস্ট গ্র্যাজুয়েশন করে বা ডাক্তারি লাগে স্পেশালি পোস্ট গ্র্যাজুয়েশন করে, আপনি তো প্রচুর পেশেন্ট দেখেন। এই মানে এই টপিকটা আপনি নিশ্চয়ই আমার চেয়েও বেশি দেখেছেন যে আ ডক্টর আপুরা আসেন এবং তারা বাচ্চা নিবে না ক্যারিয়ার করবে? আবার বাচ্চা নিলো, ক্যারিয়ার করলো। এখন ক্যারিয়ার করলে তো আপনার একটা পোস্ট গ্র্যাড করলে তো সেখানে দায়িত্ব আছে। টিচাররা প্রশ্ন জিজ্ঞেস করে, রাউন্ড দিতে হয়, হেক্টিক একটা রুটিন। আবার বাসায় এসে বাচ্চা দেখতে হয়, বাচ্চা কান্নাকাটি করে, হয়তো হাসব্যান্ডও জব করছে। সো একজন ডক্টর অ্যান্ড মা হিসাবে আপনি কিভাবে মনে করেন যে এখনকার যুগের মেয়েরা, এখনকার যুগের বাস্তবতায় যাদের বয়স ধরুন 25 থেকে 35 তাদের ক্যারিয়ার এবং আম ক্যারিয়ার বা পড়াশোনা এবং আপনার ফ্যামিলি লাইফকে ব্যালেন্স করতে পারে? হয়তো ব্যালেন্স সম্ভব না, বাট কি করলে যেহেতু আপনি নিজে এর মাঝ দিয়ে গিয়েছেন, আপনি একজন সফল ডক্টর, আপনি আলহামদুলিল্লাহ আপনার বাচ্চারা সুস্থ আছে। সো আপনি কিভাবে জিনিসটা করেছেন এবং কিভাবে একজন মা এই স্ট্রাগল এর মধ্যে কিছুটা হলেও ভালো থাকতে পারে? আমি যেটা বলব যে ফার্স্ট এ আসলে সবাই কনফিউশন এ থাকে। আমি ক্যারিয়ার আগে করব না বেবি আগে নিব নাকি ফ্যামিলি কমপ্লিট করব। মানে এগুলো সব ধরনের একটা কনফিউশন থাকে। আমি বলব আসলে নিজের ইচ্ছাটাকে সবার আগে প্রায়োরিটাইজ করা। মানে আমি কি চাই? আশেপাশের মানুষ অনেক কথা বলবে, অনেক ধরনের অ্যাডভাইস দিবে। যেমন অনেকে যেমন যারা হয়তোবা ক্যারিয়ারকে প্রাধান্য দেয় তারা বলবে যে, "না আগে ক্যারিয়ার করো" বা যারা ফ্যামিলি লাইফকে তারা বলবে ফ্যামিলি লাইফ করো। আমি বলব এক্ষেত্রে উনি নিজে কি চান? মানে আমি যেমন আমার পার্সোনাল ক্ষেত্রে আমার চিন্তা ছিল আমি আগে ফ্যামিলি কমপ্লিট করব। তারপর আমি ক্যারিয়ারের দিকে ফোকাস করব। হ্যাঁ? তো এইজন্য আমি এভাবে আগিয়েছি। এখন আমি বলব যে ওই পারসনটার জন্য তার প্রেফারেন্স টা কি থাকবে? তার জন্য প্রায়োরিটি টা কি? যেমন দ্বিতীয়ত দেখতে হবে তার সাপোর্ট সিস্টেমটা কেমন? আমি হয়তোবা চাচ্ছি এখন ফ্যামিলি কমপ্লিট করতে। বাট এই মুহূর্তে হয়তোবা কোনো কারণে আমার সাপোর্ট সিস্টেমটা অত স্ট্রং না। সেটা হয়তোবা কিছুদিন পরে আরেকটু ইমপ্রুভ করতে পারে। তো সেক্ষেত্রে আমি আসলে আমার প্রোস অ্যান্ড কনস আমার জন্য কোনটা ভালো হবে, আমি কোনটা বেশি এফিশিয়েন্টলি করতে পারবো, সেই জিনিসটাও ওয়ে ইন করা দরকার। হুম? আর তৃতীয়ত আসলে ব্যালেন্স তো আসলে চেলেও হয়তোবা আমরা সবসময় এত ভালো মতো করতে পারছি না। কিন্তু তারপরও চেষ্টা করা। যদি কখনো মনে হয় যে না আমি হয়তোবা পারছি না বা আমি একটু ওভারওয়েলমড হয়ে যাচ্ছি, আমাদের আশেপাশে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি মেম্বার্স অনেকেই আছে। তাদের কাছ থেকে মাঝে, মাঝে আমরা হেল্প চেতে পারি। যে আমি একটু এটাতে একটু হাঁপিয়ে উঠেছি বা আমি হয়তোবা একটু পারছি না, তুমি একটু যদি আমাকে হেল্প করো। আমাদের পেরেন্টস আছে, আমাদের ইন-লজরা আছে, আমার ফ্রেন্ডসরা আছে। তাদের সাথে একটু জাস্ট হেল্প চাওয়া। ইভেন জাস্ট আমি যদি আবার অনেক সময় শেয়ারও করি। জাস্ট এই শেয়ার করা থেকেই হয়তোবা আমি একটু আ মানে আমার একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ, আমি একটু আমার কষ্টের কথাটা কারো সাথে শেয়ার করতে পারলাম। আমার যদি মনে হয় যে আমার একজন ফ্রেন্ডস আছে যে আসলে এই সমস্যার মাধ্যমেই সেও হয়তোবা ডক্টর, সেও এখন সংসার সামলাচ্ছে, কোনো কোর্সে আছে। এগুলো সব ম্যানেজ করছে। তার সাথে হয়তোবা জাস্ট একটু ডিসকাস করা। এগুলো সব মিলিয়েই আসলে এগিয়ে যেতে হবে। আর ফার্স্ট ওফ অল আর লাস্টলি যেটা আমি বললাম যে আমি সবসময় আসলে এটাতেই ফোকাস করব যে আমি কি চাই? রাইট। আমি মানে কি মানে চাই ডিফাইন এইভাবে। হ্যাপিনেস ফর ইয়োরসেলফ আরকি, রাইট? আচ্ছা। ডক্টর মানে আপনি তো খুবই আমি মেধাবী একজন ডক্টর। আপনি আ যে ঢাকা বোর্ডের প্রফেশনাল পরীক্ষায় আপনি সেকেন্ড হয়েছেন। সো এটা তো খুবই আমি বলব যে রেয়ার একটা ব্যাপার এবং আপনি এত গুড স্টুডেন্ট হয়েও আপনি সাইকিয়াট্রি বেছে নিয়েছেন। ইউজুয়ালি আমরা আ বাংলাদেশে মেডিকেল সেক্টরে এটা কমনলি দেখি না। যদিও দেশের বাইরে এটা খুবই কমন। আপনি আমেরিকাতে গেলে দেখবেন যে সাইকিয়াট্রি রেসিডেন্সি সহজে মানুষ পায় না। ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও এই অবস্থা, অস্ট্রেলিয়াতেও এরকম অবস্থা। তো বাংলাদেশে তো একটু স্টিগমাটাইজড এখনো। ইউজুয়ালি একদম বেস্ট স্টুডেন্টসরা এখানে আসতে চায় না। তো আপনি কি বলতে চান আমাদের যারা মেডিকেল স্টুডেন্টস অনেকেই কিন্তু সাইকিয়াট্রি এখন পড়তে চায়। বাট তারা হয়তো লাইক বাসায় গিয়ে বলবে যে, "আরে তুই পাগলের ডাক্তার হবি?" বা "সাইকিয়াট্রিতে গেলে কি করবা? পারবা কিনা?" ইনকাম অনেক কিছু মানুষ জিজ্ঞেস করে, হ্যাঁ?
সো মানে সেদিক থেকে আপনি জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলব যে কি বলতে চান? যেহেতু আপনি অসম্ভব মেধাবী একজন সাইকিয়াট্রিস্ট অ্যান্ড ডক্টর। সো আপনার সাজেশন মানে গুলো কি জুনিয়রদের জন্য? আচ্ছা। আমি বলব যদি সাবজেক্টটাকে ভালোবেসে আসে, যদি পছন্দ করে আসে তাহলে আসলে সাইকিয়াট্রি ইস অ্যান এক্সেলেন্ট সাবজেক্ট। যে সে আসলে আমার যেমন আসলে অন্যের কষ্ট শুনে তাদেরকে যদি একটু হেল্প করতে পারি, আমার ভালো লাগে। সবসময় তো আসলে ফিজিক্যাল সিম্পটমস বা ফিজিক্যাল কষ্ট নিয়ে সবাই বিজি থাকে। সবাই ওগুলা নিয়ে খুব হইচই করতে থাকে যে হ্যাঁ, তার এটা হচ্ছে, ওটা হচ্ছে। কিন্তু আসলে মনের কষ্টটা কেউ শুনতে চায় না। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি যদি একজনের কষ্টটা শুনে তাকে একটু যদি রিলিফ দিতে পারি, একটু তাকে ভালোর দিকে নিয়ে যেতে পারি, তো সেটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। হুম। তো এই সাইকিয়াট্রি সাবজেক্টটাতে আমি জুনিয়রদেরকে যদি যেহেতু এখন সবাই হয়তোবা এক ধরনের ঝোপের মধ্যে চলে যাচ্ছে যে সাইকিয়াট্রিতে যে স্পেশালি গভর্নমেন্ট ক্ষেত্রে যে হ্যাঁ, প্রমোশন ইজিলি হয়তোবা হচ্ছে অত ডিফিকাল্ট অন্য যেখানে গাইনোকোলজি বা কার্ডিওলজি বা বিভিন্ন জায়গায় বিসিএস এ তাদের প্রমোশন অত আসছে না। সেক্ষেত্রে আসলে এদিক থেকে চিন্তা করলেও সাইকিয়াট্রি কিন্তু একটা ভালো সাবজেক্ট। আর আ এ ইনকামের দিক দিয়ে তো আসলে সবার রিজিক সবার কাছে। হ্যাঁ, আমি যদি একটা আ জিনিস ডেডিকেশন এর সাথে করি, আমি যদি চেষ্টা করি, অবশ্যই আমার এখানে ভালো করা সম্ভব। তো যদি আমি বলব যে যদি সিনসিয়ারিটি, ডেডিকেশন এবং সাবজেক্টের প্রতি প্যাশন নিয়ে আসে, তাহলে আই থিংক তারা ভালো করতে পারবে। সাইকিয়াট্রি কোনো ড্রব্যাক আপনি দেখেন? যে মানি একজন খুব সাইকিয়াট্রিস্ট হতে চাচ্ছে, তিনি ধরেন হয়তো ইন্টার্নশিপ করছেন। আপনি তাকে কোনো মানি ভয় দেওয়া ছাড়া কোনো স্পেসিফিক কিছুতে ফোকাস করতে বলবেন? যে ধরুন আমি একটা জিনিস বলতে পারি যে যেমন মেন্টাল হেলথ বা বিহেভিয়ারাল সায়েন্স পড়তে কিন্তু খুব ভালো লাগে। খুবই ইন্টারেস্টিং হিউম্যান মাইন্ড পড়া। কিন্তু অনেকের জন্য কিন্তু কাজটা করা অত সহজ না, তাই না? যেহেতু আপনিও অনেক পেশেন্ট দেখেন, দেখবেন যে আ হয়তো আমার আপনার লাগে না বাট আমি দেখেছি অনেকে টায়ার্ড হয়ে যায়। মানে জিনিসটা সহজ না। আ যেমন আমিও নিয়মিত চেষ্টা করি কিছু সেলফ কেয়ার প্র্যাকটিস করতে। আমি খেলাধুলা করি বা ফ্যামিলির সাথে সময় কাটাই, একটু ট্রাভেল করি। যাতে আমি একটু লাইক ওভারওয়েলড ফিল করলে আমি গ্যাপ নেই। ১ সপ্তাহ আমি কাজ করি না। কারণ দেখেন প্রতিদিন ডিপ্রেশন, সুইসাইড, ডিভোর্স, রেপ আ জিনিসটা কিন্তু সহজ না। এভরি সিঙ্গল ডে। শুনতে বা পড়তে খুব খুব ফ্যান্সি লাগে, মজা লাগে। বাট প্রতিদিন কাজ করতে কিন্তু আপনার নিজের যথেষ্ট রেজিলিয়েন্ট হতে হয়। আমি প্রচুর মানসিক রোগ আ বিশেষজ্ঞ বা ছাত্রছাত্রীদের চিনি। আমি তো কারো নাম বলছি না, যারা কিন্তু আ আমার কাছে এসে বলে তাদের কষ্ট হয়। আপনার কাছেও নিশ্চয়ই আসে আ যে তারা জিনিসটা পারছে না। আমার এখনো একজন ট্রেইনি সাইকিয়াট্রিস্ট এর কথা মনে আছে। আমি তো ডেফিনিটলি নাম বলছি না। জাস্ট বুঝার জন্য যে উনি একদম ট্রেনিং ছেড়ে দিতে চেয়েছিলেন, হ্যাঁ? কারণ উনার উনি খুব আগ্রহ নিয়ে এসেছেন। শি ইস এ ভেরি গুড স্টুডেন্ট, বাট যখনই উনি সাইকোটিক পেশেন্ট গুলো দেখত রেসিডেন্সির সময়, তার পুরোপুরি ওই সিজোফ্রেনিয়ার সিম্পটম তার মধ্যে চলে আসতো। তার নিজের হ্যালুসিনেশন শুরু হয়ে যেত। সে একদম ছেড়ে দিতে চেয়েছিল। এবং এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকে কিন্তু আপনার ট্রমা, স্ট্রেসের গল্প নিতে পারে না। ধরুন কারো ছোটবেলায় সেক্সুয়ালি সে অ্যাবিউজড হয়েছে। সে যখন এই ভিকটিম গুলোকে দেখে, তার মধ্যে কিন্তু ওই জিনিসগুলা আবার কাজ করে। তার ওই পিটিএসডি ফিচার ফিরে আসে। বা যে নিজের জীবনে হয়তো ধরেন কোনো একটা ডিভোর্সের মাঝ দিয়ে গেছে বা বাবা-মার ডিভোর্স দেখেছে। তিনি যখন প্রত্যেকদিন ডিভোর্স কেস দেখছেন, তার কিন্তু কষ্ট হয়। সো আমি বলব যে এইটা যেন এটলিস্ট মানুষ বুঝে আসে যে জিনিসটা পড়া এবং জিনিসটার কাজ করার মধ্যে ডিফারেন্স আছে, এবং কাজ করাটা অবশ্যই আনন্দের, মজার। আমি যেমন অলওয়েজ মনে করি যে একটা মানুষ দিনে একটা হইলেও মানে আমি মানুষকে উপকার করতে পারছি। আমি যদি ধরেন ৫ জন রোগী দেখি, আমি সিউর যে এর মধ্যে ১ জন হলেও আমার খুব অল্প কথা শুনেও তার জীবনে সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসবে। ওইটা আমাকে খুব লাইক মোটিভেট করে প্রতিদিন ঘুম থেকে উঠে এই কাজটা করার জন্য। কিন্তু কাজটা তো দিন শেষে আসলে কঠিন। সবাই হয়তো একই জিনিসে মোটিভেটেড হবে না। এরকম আপনি কি কিছু আ পয়েন্টস বলতে চান? যে কি জিনিস খেয়াল রাখতে হবে যে সাইকিয়াট্রিতে আসার আগে? যেমন অনেকে সার্জন হতে চায় আপু। কিন্তু এখন সার্জন হওয়ার পর আপনি দেখলেন যে রাত ৩ টায় ঘুম ভেঙে আসতে হয়। And that's not very like romantic, না? এটা খুব মজার জিনিস না আরকি। কিন্তু আমি হয়তো সার্জন হওয়ার আগে জিনিসটাকে খুব ফ্যান্সি মনে করতাম বা মানে সবাই এই বলবে। বাট যখন প্রতিদিন রাত ৩ টা থেকে ঘুম থেকে উঠা লাগে, it becomes difficult. সাইকিয়াট্রির এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, যেমন আসলে সাইকিয়াট্রিক পেশেন্টস যারা আসে, তারা তো আসলে তাদের লাইফে অনেক ডিফিকাল্টিজ ফেস করে। যেটা বললেন যে আসলে অনেক ধরনের ছোটবেলায় হয়তোবা অ্যাবিউজ ছিল, অনেক ট্রমা বা ইভেনও এখন তারা অনেক ধরনের কনফ্লিক্ট এর মধ্যে দিয়ে, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এগুলো যখন শেয়ার করে হ্যাঁ, ইটস ট্রু যে আসলে ইমোশনালি ড্রেইনিং হয়ে যায়। আপনি যখন ঘন্টার পর ঘন্টা খালি সমস্যার কথাই শুনবেন, at one point it's difficult not to internalize it. তো এই ডিফারেন্সটা থাকতে হবে। যে আমি শুনবো, আমি empathetically শুনবো, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। বাট লেটস নট internalize it যে আমার এটা না।
মানে এই ডিস্টিংশনটা আই থিংক করতে পারাটা খুবই ইম্পোর্টেন্ট। আর দ্বিতীয়ত আমি যেটা কমনলি দেখে থাকি যে বা আমার মনে হয় যেটা খুবই জরুরি সেটা হলো ধৈর্য। মানে পেশেন্টলি বসে থাকা। আরেকজন বলছে এটা কিন্তু আসলে আমাদের সবার পক্ষে সম্ভব না। এই যে একজন মানুষ জাস্ট কথা বলবে আর আমি শুনবো আমি empathetically শুনবো। খালি তো শুনলেই হয় না, empathetically শোনার চেষ্টা করতে হয়। তো আমি যে শুনবো, এই ধৈর্যটা নিয়ে বসে থাকা। I would say যে আসলে এই ধৈর্যটা এই মাইন্ডসেটটা নিয়ে যেন তারা আসে যে হ্যাঁ, আমি ধৈর্য ধরবো, আমি পেশেন্টদের কথা শুনবো, I will try to help them. তো এই internalization এবং যতটুকু পেশেন্স নিয়ে তারা আসতে পারবে, I think তখন তাদের জন্য এই ফিল্ডটা enjoyable হবে। থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচনা আমরা অনেক কিছু করলাম। পোস্টপার্টাম ডিপ্রেশন এ শুরু করেছিলাম। তারপর আমরা আরো কিছু ব্যক্তিগত প্রশ্ন ডক্টর মাহিনকে করলাম এবং আমরা মনে করি যে সকল মারা সাফার করছেন, কষ্ট পাচ্ছেন, অলরেডি অনেকে আমাদের কাছে আসেন বাট যারা আসছেন না বা জিনিসটা সম্বন্ধে জানেন না বা যার স্ত্রী বা যার মেয়ে সাফার করছে, আপনারা একটু কাইন্ড অ্যান্ড empathetic হবেন। এটা একটা রোগ, এটা তার দুর্বলতা না। তিনি খারাপ হয়ে যাননি বা তিনি অধৈর্য হয়ে যাননি এবং এটা চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, যেটা ডক্টর মাহিন আমাদেরকে জানালেন। এবং আপনি যদি কোনো হেল্প চান আমাদের কাছে আসতে পারেন, সরকারি হাসপাতালগুলোতে যেতে পারেন। সব জায়গায় সকালবেলা সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রি রেসিডেন্টরা রোগী দেখেন। প্রতিটা সরকারি মেডিকেলে সেটা আছে। আ মানে বিএসএমইউতে আছে, এনআইএমএইচে আছে, আরো প্রচুর প্রাইভেট প্রতিষ্ঠান আছে। এখন অনলাইন সার্ভিস অনেক এভেইলেবল। সো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা। এমন না যে আমাদের কাছে বা ডক্টর মাহিনের কাছেই আসতে হবে। বাট এখন প্রচুর সাইকিয়াট্রি, সাইকোলজিস্ট কিন্তু আপনার এভেইলেবল। আপনি ইনিশিয়ালি একজন সাইকোলজিস্টের কাছেও যেতে পারেন জাস্ট কথা বলার জন্য। হয়তো ওষুধ আপনি পরে খেলেন। বাট পোস্টমর্টেম ডিপ্রেশন আপনাকে প্রচন্ড রকম ভেঙে দিতে পারে। আমরা এমন কেসও দেখি যে বাচ্চাকে আঘাত করে ফেলেছে। অনেক ক্ষেত্রে খুব রেয়ার কেসেস বাচ্চাকে মেরেও ফেলে। আপনারা মাঝে হয়তো পত্রিকায় দেখে থাকেন। সো এটা একটা খুব সিভিয়ার রোগ, বাট রোগটার চিকিৎসা সম্ভব এবং ডিপ্রেশন এমন একটা রোগ যেটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। খুব অল্প রোগে কিন্তু আছে যে সম্পূর্ণ ভালো হয়ে যায়, বা ডিপ্রেশন কিন্তু ভালো হওয়া সম্ভব। সো আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আপনারা আমার জন্য এবং ডক্টর মাহিনের জন্য দোয়া করবেন। ডক্টর মাহিন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের থ্যাংক ইউ সো মাচ আয়োজন আমাকে ডাকার জন্য। ওকে।